বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শেখ রাসেল দিবস 2021। এই দিবসটি উদযাপন উপলক্ষে আমি সংযুক্ত রয়েছি ভার্চুয়ালি, কিন্তু সবসময় আমি রাসেলের জন্মদিনে শেখ রাসেল শিশু বিষয় পরিষদ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকতাম, কিন্তু দুর্ভাগ্য হলো যে যেহেতু করোনার কারণে আমার যাতায়াতটা সীমিত, কারণ আমি এক জায়গায় গেলে শুধু আমি একা না, সে সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী সহ অনেককেই যেতে হয় বলে, অনেক বেশি লোকের সমাগম হয়ে যায় বলে সকলেরই স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে আমি নিজে এখানে উপস্থিত হতে পারিনি। কিন্তু অনুষ্ঠানটা সব রকম আয়োজন করবার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের সভাপতি, সহকর্মীবৃন্দ, আমার প্রিয় ছোট সোনামণিরা এবং পুরস্কারপ্রাপ্ত যারা এবং উপস্থিত সুধী মণ্ডলী, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং সকল শিশুদের প্রতি আমি আমার দোয়া, আশীর্বাদ ও ভালোবাসা জানাচ্ছি। একটা ছোট্ট শিশু, তার জীবনে তো অনেক স্বপ্ন থাকে, অনেক আগ্রহ থাকে, জীবনটাকে সে উপভোগ করতে চায়, কিন্তু জন্মের সময় থেকেই রাসেল আমাদের সকলের এত আদরের ছিল। আমরা 4টি ভাই বোন, রাসেল আসলো তারপরে, আমরা 5 ভাই বোন। আমরা যে রাসেলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম, যেন আমরা আমাদের একটা ছোট্ট সোনামণি আসবে, তাকে নিয়ে আমরা খেলবো, তাকে বড় করব। এখন সে রাসেলের যেদিন জন্ম হলো, সেই দিন থেকেই সে আমাদের সকলের চোখের মণি। সবথেকে কষ্ট হয় যে রাসেল আসলে বাবার স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে, কারণ 64 সালে অক্টোবরে রাসেলের জন্ম। আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি বাংলাদেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করে যাচ্ছেন। বারবার তাকে কারাবরণ করতে হয়েছে। আমরা ছোটোবেলা থেকেই হয়তো বাবা কিছুদিন ঘরে, কিছুদিন জেলে, আর জেলখানায় আমাদের সঙ্গে বোধহয় বেশি দেখা হতো, সেটাই আমাদের জীবনটা ছিল। আর রাসেলের জন্মের পর 66 সালে আমার বাবা যখন 6 দফা দিলেন, 6 দফা দেবার পরে তিনি সারা বাংলাদেশ ছুটে বেরিয়েছেন, ঘুরে বেরিয়েছেন, সভা করেছেন, মানুষের মধ্যে জাগরণ তুলে ধরেছেন। কারণ তিনি চেয়েছিলেন এটা বাংলাদেশ স্বাধীন দেশ হবে, সেই দেশে সেই শিশু থেকে সকলেই একটা সুন্দর জীবন পাবে, নিরাপদ জীবন পাবে, উন্নত জীবন পাবে, শিক্ষা দীক্ষা সব দিক থেকে উন্নত হবে, প্রতিটি দরিদ্র মানুষ খাদ্য পাবে, আহার বাসস্থান পাবে, চিকিৎসা পাবে, শিক্ষা পাবে। সে কারণেই তিনি এই সংগ্রাম চালিয়ে গিয়েছিলেন। কাজে 6 দফা বাংলাদেশের মানুষের সেই মৌলিক অধিকার আদায়েরই একটা সংগ্রাম। এবং 6 দফা দেওয়ার পরেই মে মাসেই তাকে গ্রেপ্তার করা হলো। ফেব্রুয়ারি মাসে তিনি 6 দফা দিলেন। এই অল্প সময়ের মধ্যে সমগ্র বাংলাদেশ তিনি সফর করলেন। তিনি যখন বাংলাদেশ সফর করেছেন, তখনও আসলে বাবাকে রাসেল খুব একটা কাছে পায়নি, তবুও যতটুকু সময় পেত আমার আব্বা বাচ্চাদের খুবই পছন্দ করতেন, আদর করতেন। রাসেলকে তিনি কোলেই রাখতেন, নিজের হাতে দুধ খাওয়াতেন শিশি ভরে, যেটুকু সময় পেতেন সেটুকু কিন্তু করতেন, কিন্তু সেটা খুব অল্প সময়ের জন্য। তারপরে তো 66 সালে তাকে গ্রেপ্তার করা হলো। কারাগারে যখন দেখা হতো, যেদিন রাসেল দেখা করে আসতো, সেদিন আসলে সে কথা বলতে পারতো না, কিন্তু তার ভিতরে যে অস্থিরতা, মনের যে কষ্ট, সেটা আমরা বুঝতে পারতাম। এবং সে যে কান্নাকাটি করতো, তখন মানে আমাদের সব ভাই বোনদের ডাকতাম, আমরা একসাথে তার সঙ্গে বসতাম,
এভাবেই তার কষ্টটা সে চেপে রাখতো, বা তার কষ্টটা সে বলতে পারতো না, কিন্তু তার কষ্টটা আমরাও অনুভব করতে পারতাম। রাসেল এভাবেই বড় হলো। 69 সালে যখন আমার বাবা মুক্তি পেলেন, তখন রাসেল কিছুতেই তার কাজ ছাড়া হতে চাইতো না। আরও একটা ছিল যে কিছুক্ষণ পরপরই ও আব্বা অফিসে থাকলে দেখে আসতো যে উনি আছেন কি না, তার মনে হতো যেন একটা ভয়। কিন্তু পাশাপাশি সে খেলাধুলো করতো। এরপর তো আসলে 71 সাল, আমার আব্বাকে যখন অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো, এরপরে আমাদেরকেও বন্দি করা হলো। আমার মা, রাসেল ছোট্ট, তাকেও বন্দি করা হলো। সেই বন্দিখানায় তার খেলাধুলার কোনো সুযোগ নেই, খেলার সাথী নেই। আমার 2 ভাই মুক্তিযুদ্ধে চলে গেছে, কামাল জামাল। কারণ রাসেলের ভিতরে যে কষ্ট, সে কিন্তু কখনো তা প্রকাশ করতো না। তার চোখে পানি থাকতো। জিজ্ঞেস করতাম, তুমি কি, তোর চোখে পানি কেন? বলতো ময়লা পড়ে গেছে, কিছু না। ওইটুকু একটা ছোটো বাচ্চা নিজের কষ্টটাকে লুকাবারও চেষ্টা করতো। যখন মুক্তিযুদ্ধে আমরা বিজয় অর্জন করলাম, দেশ স্বাধীন হলো, স্বাধীনতার পর সর্বক্ষণ রাসেল কিন্তু বাবার সাথে সাথেই থাকার চেষ্টা থাকতো। এই জন্য আব্বা যেখানে যেতেন তাকে নিয়ে যেত, এবং তার কাপড় চোপড়ও মা সেইভাবেই তৈরি করে দিত। আব্বা প্রিন্স কোট পরতেন, প্রিন্স স্যুট যখন পরতেন রাসেলের জন্য তৈরি করে দেওয়া হতো। এবং কোথাও গেলে যেখানে যেখানে যাওয়া সম্ভব শিশুদের, ও সে সাথে সাথেই যেত। রাসেল আরেকটা কাজ করতো, তার আমরা যখন টুঙ্গিপাড়া যেতাম, গ্রামে যে গরিব ছেলে তাদেরকে একসাথে করে সে তাদের প্যারেড করাতো। তার খুব একটা আগ্রহ ছিল যে প্যারেড করানো। কাঠের বন্দুক তৈরি করে দিয়ে তাকে সে প্যারেড শেখাতো। এবং শুধু এমনি না, প্যারেড শেখানোর পর তাদেরকে আবার পুরস্কার দেওয়া হতো। সে সবাইকে একটি করে টাকা দিত। আর এই ছেলেদের জন্য, সকলের জন্য কিন্তু আমার মারা কাপড় চোপড় কিনে নিয়ে যেতেন। এটা রাসেলেরই একটা নির্দেশ ছিল যে সব বাচ্চাদের জন্য প্যান্ট শার্ট কিনে দিতে হবে। এবং সেই কাপড় চোপড় কিন্তু প্রতি বছরই মা, যখনই মা যেতেন, মা তাদের জন্য কাপড় চোপড় কিনে নিয়ে যেতেন, এবং কিনে অনেক সময় কাপড় রেখেও আসতো। ওখানে একটা আলমারির ভিতরে কাপড় রাখা ছিল। ধানমন্ডি বাসায় আমরা, রাসেল কিন্তু সাইকেল চালাতে পছন্দ করতো, খেলাধুলো করতো। স্কুলে যেতে তার একটু প্রথম দিকে বাধা ছিল, কারণ কেউ স্কুলে গেলে তার সাথে আমাদের কাউকে যেতে হতো। বিশেষ করে রেহানা প্রায় যে বসে থাকতে হতো। সে যতক্ষণ স্কুলে থাকতো সে ততক্ষণই থাকতো। প্রথম দিকে এরকম একটু দ্বিধা ছিল, তারপরে আস্তে আস্তে সে ঠিক হয়ে যায়। এবং লেখাপড়ার দিকে তার যথেষ্ট নজর ছিল, এবং কমিক বই পড়তে খুব পছন্দ করত। এবং যখন সে ভালো করে পড়তেও পারতো না, তাকে এই কমিক বই পড়ে পড়ে শোনাতে হতো। কাজে তার ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল। আমরা যদি কেউ জিজ্ঞেস করতো তুমি কি হবে, সে বলতো আমি আর্মি হব, সে একটা আর্মি অফিসার হবে, এটাই তার জীবনের স্বপ্ন ছিল। কামালও মুক্তিযুদ্ধ করে সে তো ট্রেনিং নেয় এবং সেনাবাহিনীর সদস্য ছিল। পরে সে রিজাইন করে, আর যেহেতু সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো, তাই তার পড়াশোনা শেষ করবার জন্য সে চলে আসে। কিন্তু জামাল সেনাবাহিনীতে যোগ দেয়, এবং রাসেলেরও সেই আকাঙ্ক্ষা। কিন্তু তার সে স্বপ্ন কিন্তু আর পূরণ হয় না, হতে পারেনি। আজকে হয়তো বেঁচে থাকলে সে সেনাবাহিনীর একজন উচ্চ অফিসার হতে পারত, কিন্তু সেটা আর হতে পারল না। আমি সবাইকে ধন্যবাদ জানাই এই কারণে যে আজকে রাসেলের জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠান, এবং আমাদের সরকারের পক্ষ থেকে আমরা দিবসটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। একটা শিশুকে নির্মমভাবে হত্যা করার মধ্য দিয়ে আমাদের দেশের লক্ষ কোটি শিশু তাদের জীবনে যেন এ ধরনের ঘটনা না ঘটে, তাদের জীবনটা যেন সুন্দর হয়,
কারণ একজন শিশুকে হত্যা মানে লাখো কোটি শিশুর জীবনটাই একটা আশঙ্কা এসে যায় যে এখানে 15ই আগস্ট আমার বাবা ছিলেন রাষ্ট্রপতি, তাকে হত্যা করলো ক্ষমতার লোভী। আর একই সাথে আমার মা যে সারাটা জীবন ত্যাগ স্বীকার করেছেন এবং আমার বাবার পাশে থেকে থেকে সহযোগিতা করে গেছেন, কারাগারে থাকলে সংগঠনগুলি চালিয়েছেন, সংসার সংগঠন মামলা মোকদ্দমা সবই তাকে করতে হয়েছে। তাকে পর্যন্ত ঘাতকের দল হত্যা করল। আমার ভাই কামাল জামাল দুজনই মুক্তিযোদ্ধা, এবং কামাল জামাল নবপরিণীত বধূ সুলতানা এবং রোজি, তারাও কিন্তু স্পোর্টসের সঙ্গে জড়িত ছিল। তাদেরকে হত্যা করলো। আমার একমাত্র চাচা শেখ আবু নাসের সহ আমাদের পরিবারের আরও সদস্য, যেমন আমার মেজ ফুপুর বাড়ি, সেজ ফুপুর বাড়ি, প্রত্যেকটা বাড়িতে কিন্তু আক্রমণ করেছে, প্রতি বাড়ির সদস্যদের হত্যা করেছে। আর সবথেকে কষ্ট হলো রাসেল, বাবা মা ভাই সবাইকে হত্যার পর সকলের শেষে রাসেলকে নিয়ে, যে কারণ রাসেল মায়ের কাছে যাব বলে কান্নাকাটি করছিল, সেই রাসেলকে ভাই চাচা বাবা মা সকলের লাশ ডিঙিয়ে নিয়ে সেখানে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। আমার একটাই প্রশ্ন আসে, কেন? এই শিশুটির কি অপরাধ ছিল, বা বাকি যাদের অত কি অপরাধ ছিল তাদের? বাংলাদেশ স্বাধীন করেছে সেই জন্য। স্বাধীন বাংলাদেশে আমরা এরপরেও দেখেছি সেই পাকিস্তান হানাদার বাহিনী এদেশে যেভাবে গণহত্যা চালিয়েছিল, তারাও কিন্তু শিশুদের রেহাই দেয়নি। ছোট্ট নবজাতক শিশুকেও তারা হত্যা করেছে, এমনকি মায়ের পেটের শিশুকেও হত্যা করেছে। আবার সেই ঘটনার পুনরাবৃত্তি দেখেছি আমি 2001 সালের অক্টোবরের নির্বাচনে। সেই নির্বাচনের পর বিএনপি জামাত এই দেশে একই কায়দায়, ঠিক যেন পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে গণহত্যা চালিয়েছিল, ওইভাবে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড চালিয়েছে। 75 15 আগস্টের পরে কত মানুষকে হত্যা করা হয়েছে। এই সেনাবাহিনীতে 75 সালে জাতির পিতাকে হত্যার পর ওই সেনাবাহিনীতে 19 বার কু হয়েছে। একটা সেনাবাহিনীতে যদি 19 বার কু হয়, সেই সেনাবাহিনীতে ডিসিপ্লিন আছে বলে এটা কেউ দাবি করতে পারে না। আর এই এক একটা কু ধরে ধরে হাজার হাজার সৈনিক অফিসারদের হত্যা করা হয়েছে, অনেকের পরিবার লাশও পায়নি। আর সেই সাথে রাজনৈতিক নেতাকর্মীদের উপর অকথ্য অত্যাচার নির্যাতন, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর তাদের দিনের পর দিন তাদের নির্যাতন করা হয়েছে। আবার ঠিক সেই ঘটনা আমরা দেখেছি 75 পর থেকে এটা বারবার এসেছে এই ধরনের অত্যাচার। আর 2001 সালের নির্বাচনে আবারও সেই একই ঘটনা। এরপর অগ্নি সন্ত্রাস থেকে শুরু করে কতভাবে মানুষকে হত্যা করেছে। বাসে আগুন দিয়েছে, শিশুরা পুড়ে মারা গেছে। এই ঘটনাও আমরা বাংলাদেশে দেখেছি। কিন্তু আমরা তো এরকম চাই না। আমরা চাই বাংলাদেশ একটা শান্তিপূর্ণ দেশ হবে, প্রত্যেকটা শিশুর জীবন অর্থবহ হবে, সুন্দর হবে। কেউ এইভাবে অকালে ঝরে যাবে সেটা আমরা চাই না। একটি ফুল পূর্ণাঙ্গভাবে ফোটার আগেই অকালে ঝরে যাক, এটা কারো আকাঙ্ক্ষা না, এটা কেউ চায় না। 75-এর পরে শুধু হত্যা না, সাথে সাথে ইতিহাসকেও মুছে ফেলা হয়েছিল। আমাদের অনেক প্রজন্ম জানতেই পারেনি যে সেখানে কতজন মানুষকে হত্যা করা হয়েছে, কীভাবে হত্যা করা হয়েছে, বা 71 সালে কীভাবে গণহত্যা হয়েছিল আমাদের দেশে। যাক, আমরা সরকার আসার পর থেকে আমরা চেষ্টা করেছি যে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, বাংলাদেশের মানুষের জন্য একটা উন্নত জীবন দেওয়ার জন্য, আর শিশুরা যেন নিরাপদ থাকে। এই বাংলাদেশে প্রথম 1974 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশু নিরাপত্তার জন্য আইন করে দিয়ে যান। আর কি দুর্ভাগ্য আমাদের, ঘাতকের হাতে তারই সন্তানদেরকে তারই সাথে মৃত্যুবরণ করতে হয়,
শিকার হতে হয়। বাংলাদেশের জন্য আর এ ধরনের কোনো ঘটনা ভবিষ্যতে না ঘটে, সেটাই আমাদের আকাঙ্ক্ষা, সেটাই আমরা চাই। শেখ রাসেল শিশু কিশোর পরিষদ, এই সংগঠনটি আমরা গড়ে তুলেছিলাম এদেশের শিশুদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলা, এদেশের শিশুদের খেলাধুলা বা তাদের মনন বা তাদের মেধা বিকাশের সুযোগ করে দেওয়ার জন্য এই সংগঠনটা যারা পরিচালনা করেছে সবাইকে আমি ধন্যবাদ জানাই। এর মধ্যে আমরা মাহমুদুর সামাদকে হারিয়েছি, তার মাগফিরাত কামনা করি। কিন্তু সেই সাথে সাথে এই সংগঠনের বহু ছেলেমেয়েরা আজকে নিজের পায়ে দাঁড়িয়েছে, আজকে তারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। এমনকি এখন সভা পরিচালনা করলো রনি, সেও এই ছোট্টবেলা থেকে এই সংগঠনের একজন সদস্য হিসেবে বেড়ে উঠেছে। ঠিক তার মতো আরও অনেক ছেলে মেয়ে আজকে তারা নিজের পায়ে দাঁড়িয়েছে, তারা একটা আদর্শ নিয়ে নিজেদেরকে প্রস্তুত করেছে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে। সেই জন্য শিশু কিশোর পরিষদের সকল সদস্য, নবীন প্রবীণ সবাইকেই আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি আরও ধন্যবাদ জানাই যে রাসেলের জীবন সম্পর্কে শিশু কিশোরদের কাছে তুলে ধরতে তার জন্মদিনকে কেন্দ্র করে শেখ রাসেল দিবস, সে যে সমস্ত অনুষ্ঠান করা হয় সেই আয়োজকদেরকে। আর এবারে রাষ্ট্রীয়ভাবে যেহেতু প্রথম পালিত হচ্ছে শেখ রাসেল দিবস 2021, এর প্রতিপাদ্য শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস, এটা যথার্থ হয়েছে বলে আমি মনে করি। কারণ আমাদের দেশের শিশুরা একটা আত্মবিশ্বাস নিয়ে, আত্মমর্যাদা বোধ নিয়ে গড়ে উঠুক। আমাদের শিশুদের ভিতরে যে সুপ্ত যে জ্ঞান বা সুপ্ত যে প্রতিভা, সেই প্রতিভা বিকশিত হোক। আর আগামী দিনে বাংলাদেশ যেন সুন্দরভাবে গড়ে ওঠে স্বাধীন বাংলাদেশের আদর্শ নিয়ে, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে, সেটাই আমাদের আকাঙ্ক্ষা, সেটাই আমরা চাই। আমাদের শিক্ষা, ক্রীড়া, বিজ্ঞান, প্রযুক্তি, শিল্পকলা, সাহিত্য, সংস্কৃতি এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের 5টা ক্যাটাগরিতে যে পুরস্কার দেওয়া হয়েছে এবং ল্যাপটপ দেওয়া হয়েছে, তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। এবং যারা বিজয়ী এই শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতায়, তাদেরকে আমি অভিনন্দন জানাই। কারণ প্রযুক্তি শিক্ষা আমাদের নিতে হবে। প্রযুক্তি প্রতিনিয়ত উৎকর্ষ সাধন করে, আর প্রযুক্তি পরিবর্তনশীল। কাজে আমাদের শিশুরা সেই ছোটোবেলা থেকে প্রযুক্তি শিক্ষা নিয়ে আধুনিক বিজ্ঞান প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হয়ে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে, সেটাই আমার কামনা। এই দেশকে উন্নত সমৃদ্ধ করবে, সেটাই আমার কামনা, সেটাই আমি চাই। কাজে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আইসিটি মন্ত্রণালয়কে। তারা 4000টা ল্যাপটপ আজকে প্রদান করছে সমগ্র বাংলাদেশের শিশুদেরকে। তারা সেই বলতে গেলে এই মানে কম্পিউটার শিখবে, তাদের জীবনটাই উন্নত হবে, দারিদ্র্যের থেকে মুক্তি পাবে। রাসেলের নামটা আসলে আমাদের বাসায় পড়াশোনার খুব চল ছিল। ছোটোবেলার থেকে আমরা বই পড়া, আমাদেরকে হাত খরচ দিতেন আমার মা। আমি যখন একটু বড় হয়েছি 10 টাকা করে আমরা টাকা পেতাম, এবং সেটা ছিল বই কেনার জন্য। আর রাসেল কমিক বই পড়তো, তার জন্য বই কিনে নিয়ে আসা হতো। এবং এই বই পড়ার মধ্য থেকে সবাই, আমার আব্বাও পড়াশোনা পড়তে পছন্দ করতেন, মাও পড়তেন প্রচুর বই। তো রাসেলের নামটা আমার মায়ের দেওয়া, কারণ নোবেল লরেট বার্ট্রান্ড রাসেলের যে ফিলসফি, সেই বইগুলি আমার আব্বা পড়তেন, পড়ে সেটা আবার বাংলা করে করে তিনি আমাদের শোনাতেন, আমার মাকে শোনাতেন, এবং মা খুব আগ্রহ ভরে শুনতেন। এবং এটা যখনই জেলের বাইরে থাকতেন, প্রতিদিনই একটা সময় ছিল যখন আব্বা রাসেলের ফিলসফি পড়ে পড়ে শোনাতেন এবং তা ব্যাখ্যাও দিতেন,
এবং আমাদের বোঝাতেন, এবং মা বিশেষ করে এটা খুব আগ্রহ করে শুনতেন। তাই রাসেলের যখন জন্ম হলো তার নাম তিনি রাখলেন রাসেল, কারণ রাসেল তিনি একজন ফিলোসফার ছিলেন, নোবেল লরেট ছিলেন, কাজেই তার নামেই রাসেলের নামটা রাখা হয়েছিল। কিন্তু সেই রাসেল আর বেঁচে থাকতে পারেনি, ঘাতকের নির্মম বুলেটের আঘাতে তাকে আমরা হারিয়েছি। আমি আজকে তার মাগফিরাত কামনা করি, সেই সাথে 15 আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন তাদেরও। আমি আরও ধন্যবাদ জানাই যে আমাদের ক্রীড়া মন্ত্রণালয়কে, ক্রীড়া যুব মন্ত্রণালয়, তারা শেখ শহীদ রাসেলের 58তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন আয়োজিত অনুষ্ঠানে আজকে তারা প্রতিযোগিতা আয়োজন করেছিল, এবং রাসেলের জন্মদিন উপলক্ষে 5টি ভাগে 500 যোগীকে নিয়ে সপ্তাহব্যাপী প্রতিযোগিতার আয়োজন করে এখানে স্পিড স্কেটিং, রোল বল, স্কেটবোর্ড, রোপ স্কিপিং, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবং সেই অনুষ্ঠানে যারা পুরস্কার পেয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কারণ প্রতি বছর এই ফেডারেশন শিশু কিশোরদের নিয়ে রাসেলের জন্মদিনটিকে একটি বিশেষ দিন হিসেবে পালন করে থাকেন, যেখানে শিশুদের ক্রীড়াচর্চার পাশাপাশি মহান মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক আদর্শ শিক্ষা দিয়ে আসে। কাজে আমি এই প্রাঙ্গণে আজকে যারা উপস্থিত রয়েছেন তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি, এবং সারা দেশের শিশুদের মধ্যে শেখ রাসেলের জীবনী এবং শিক্ষা ছড়িয়ে দিতে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন গতবারের মতো একটা বই প্রকাশ করেছেন। আমি কিছুক্ষণ আগে দেখেছি সে বইটি শেখ রাসেল শৈশবে ঝরে যাওয়া ফুল, যার মোড়ক কিছুক্ষণ আগে উন্মোচন করেছি। কাজে এই পাবলিকেশনের জন্য এবং পুরস্কার বিতরণের জন্য আমি আপনাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই পুরস্কার দেওয়া মানে একটা স্বীকৃতি দেওয়া এবং শিশুদের ভিতরে আরও বেশি তাদেরকে নতুন উদ্যম সৃষ্টি করা এবং তাদের বাংলাদেশের প্রতি তাদের যে ভালোবাসা, কর্তব্যবোধ, সেটাকেই আমি মনে করি যে তাদের হৃদয়ে প্রথিত করে দেওয়া, তাদের হৃদয়টা ধারণ করা যে এই দেশ আমাদের, এই দেশকে আমরা গড়ে তুলতে চাই, একটা অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশকে গড়তে চাই, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই, সোনার বাংলাদেশ গড়তে চাই, যে দেশে কোনো অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, মানুষ যেন সুন্দরভাবে বাঁচবে, সেটা আমি চাই। আমাদের আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আমি এই বাংলাদেশ সামনে কেমন হবে তার জন্য প্রেক্ষিত পরিকল্পনা করে দিয়েছি। বাংলাদেশের আগামী দিনে চলার পথে যেন কোনো রকম আর কোনো হত্যা, ষড়যন্ত্র না হয়, বাংলাদেশের মানুষ যেন সুন্দরভাবে বাঁচতে পারে, ঘাতকের বুলেটে আর কোনো শিশুকে যেন এভাবে জীবন দিতে না হয়। আমি সমগ্র জাতির কাছে এই আহ্বানই জানাবো যে আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, কাজে তাদের নিরাপত্তা দেওয়া, তাদেরকে ভালোবাসা দেওয়া, তাদেরকে সুন্দরভাবে গড়ে তোলা, তাদের জীবনটাকে সার্থক করা, অর্থবহ করা, এটাই যেন সকলের আকাঙ্ক্ষা হয়, এটাই যেন সকলে এই কর্তব্য পালন করে, এটাই যেন সকলের আদর্শ হয়, সেটাই আমি চাই। আর উপস্থিত সকল শিশুদেরকে আমার অনেক অনেক দোয়া আশীর্বাদ। আমি শিশুদেরকে এটুকু বলবো যে তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, কারণ লেখাপড়া, শিক্ষা এটা এমন একটা সম্পদ যে সম্পদটা কখনো কেউ কেড়ে নিতে পারবে না। অন্য সম্পদ হলে চুরি হয়ে যেতে পারে, হারাতে পারে, কিন্তু এই শিক্ষা, এই সম্পদটা কিন্তু কোনোদিন হারাবে না, কেউ নিতে পারবে না, কেউ কেড়ে নিতে পারবে না। এই শিক্ষাটা আমরা আমাদের বাবা মার কাছ থেকেও পেয়েছি, যে শিক্ষাটাই হচ্ছে সবথেকে জীবনের বড় সম্পদ। কাজে তোমরা লেখাপড়া, আমি জানি করোনাকালীন সময়ে শিশুদের স্কুলে যেতে পারেনি, পড়াশোনা বাধাগ্রস্ত হয়েছে, যাও এখন করোনা যেহেতু আমাদের নিয়ন্ত্রণে, আমরা আবার স্কুল খুলে দিচ্ছি, কলেজ, ইউনিভার্সিটি সবই খোলা হচ্ছে, সবাই স্বাস্থ্য সুরক্ষা মেনে আমি মনে করি যে এই
শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালনা করা। তাছাড়া ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি, যার ফলে আজকের ডিজিটালিও শিক্ষার সুযোগ সৃষ্টি হয়েছে, টেলিভিশন বা অনলাইনে পড়াশোনার সুযোগ হয়েছে। এটা আরও সুযোগ আমরা সৃষ্টি করে দেব, কারণ বর্তমান যুগ আধুনিক যুগ, প্রযুক্তির যুগ। আজকে বিশ্বটা তো এক একটা মানুষের হাতের মুঠোয়, যে কোনো কিছু জানা শেখা যায়। তো সেখান থেকে ভালো জিনিসটাই শিখতে হবে। আমি শিশুদেরকে সেটাই বলবো যে তোমরা ভালো জিনিসটাই শিখবে আর নিজেদেরকে উপযুক্ত করে গড়ে তুলবে, বাবা মা শিক্ষক মুরব্বীদের কথা মেনে চলবে, জীবনের জন্য ডিসিপ্লিন নিয়ে চলতে পারো, সেদিকেই দেখবে। এবং খেলাধুলা বা শিল্প চর্চা, আর্ট, সব কিছুতেই তোমরা মনোযোগী হবে, সেটা আমি আশা করি। কাজে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আইসিটি মন্ত্রণালয়, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ এবং আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠানটা সার্থক করে তোলার জন্য সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে এটুকুই বলবো যে রাসেলের জন্য সবাই দোয়া করবেন। রাসেলের আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।